আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আমাদের সাথে আছেন। শুরু করছি আজকের নিয়মিত আয়োজন, আপন ঘরের সৌজন্যে শুভ সকাল ঝিনাইদহ। সৃষ্টিশীল পৃথিবীতে আমরা একটা সৃষ্টির অংশ, সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ আমাদেরকে নানা গুণে গুণান্বিত করেছেন। তেমন একজন সৃজনশীল মানুষ আজকে আমাদের সাথে আছেন। আজকে তার কথা শুনবো, তার সৃজনশীলতা সম্পর্কে জানবো। সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি তার নাম পরিচয় জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নাম পরিচয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানান আপনার নিজে মুখে। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান প্রিন্স। আমার বাসা কালিকাপুর বটতলা। আমি পেশায় একজন আর্টিস্ট এবং স্টেজ ডিজাইনার। এটা হচ্ছে আমার পরিচয়। আর আমি সামাজিকতা করি, সমাজকর্মী একজন। জি, ধন্যবাদ। আপনি শহরের ছেলে বুঝলাম। তো প্রথমে আমরা শুরু করার আগে আপনার কাছে অনেক কিছু জানবো। তার আগে আপনার ছেলেবেলা সম্পর্কে একটু জানাবেন আমাদের, কারণ আমরা এখানে আমাদের আমন্ত্রিত অতিথিদের ছেলেবেলা সম্পর্কে জেনে একটু অনুপ্রাণিত হতে চাই, বা আসলে স্মৃতি রোমন্থন করতে সবাই পছন্দ করে। সেই সূত্রে আপনার ছেলেবেলা সম্পর্কে যদি আমাদের একটু বলেন। আমার ছেলেবেলাটা কাটছে বিভিন্ন জায়গায়। কারণ আমার আব্বা ছিলেন পোস্টমাস্টার, সরকারি চাকরি করতেন উনি। চাকরি ক্ষেত্রে উনি বিভিন্ন জায়গায় বদলিজনিত বিভিন্ন বিষয় থাকে। অনেক সময় আমি 2 বছর গ্রামে কাটাইছি এবং ঝিনাইদহ শহরে আমি ম্যাক্সিমাম সময়টা দিয়েছি। আব্বা রিটায়ারমেন্টে আসার পরে যে স্মৃতিবেলা বলতে অনেকগুলো স্মৃতি জড়িত আছে ছোটবেলায়। যেমন আমার গ্রামের বাড়ি হচ্ছে ভগবাননগর। ওখানে আমাদের একটা নদী আছে যেটা বলে বয়রাতলা খাল। এই খালটাই পৌষ মাস চলে যাওয়ার সময় পুষুড়ো নামে একটা অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানটা খুবই মধুময় স্মৃতি ছেলেবেলার। এখানে অনেক কিছু আছে। মাছ ধরে হতো, বিভিন্ন বাড়ি আত্মীয় স্বজন আসতো আশপাশ গ্রামে। আর আমার মাছ মারার প্রতি একটা দুর্বলতা কাজ করে আগাগোড়াই। আমি এখনও কিন্তু মাছ মারি। ছেলেবেলায় বয়লা খেলা, ছোট রড দিয়ে গোল করে কামড়ের বাড়ির থেকে বয়লাগুলো বানিয়ে নিয়ে এসে আরেকটা রিং দিয়ে চালানো, টায়ার চালানো, ডাঙ্গুলি খেলা, কাছের মার্বেল খেলা, এগুলো তো অনেক কিছু আছে স্মৃতি ছোটবেলায়। আম কুড়ানো, দুরান্তর শেষ ছিল না। আমি আগাগোড়াই একটু দুরান্তপনা লোক। আনন্দ হাসি এর ভিতরে থাকতে ভালোবাসি সবসময়। জি, কিন্তু আপনাকে দেখি আপনাকে খুবই শান্তশিষ্ট একটা মানুষ মনে হচ্ছে। যাই হোক, তো শৈশবটা দুরন্ত হয় হয়তো, কারণ সেই সময় ভয়, ভীতি, দ্বিধা মানুষের মধ্যে কম কাজ করে। তারপরে আপনার পড়াশোনা, বড় হয়ে ওঠাটা। আমি পড়াশোনাটা প্রাইমারি স্কুল গেছে আমার বেশ কয়েকটা স্কুলে। বললাম আব্বার চাকরি করাকালীন অবস্থায়। আর মূলত আমি ম্যাট্রিক পাস করছি ঝিনাইদহ ওয়াজরেল স্কুল থেকে। পরে আমি ঢাকার চারু ও কারুকলাতে চলে যাই, ওখান থেকে পড়াশোনা করি। তবে আমি ওখানে পরীক্ষাটা শেষ করে নাই। এরপরে আব্বা মারা যান। আব্বা মারা যাওয়ার পরের থেকে আমি ছোট ছোট ভাই বোন, সংসারের দায়িত্ব আলটিমেটলি আমার উপরে চলে আসে, কারণ আমি বড় সবার। পরে আমি এখানে একটা প্রতিষ্ঠান করি প্রিন্স আর্ট নামে। এই প্রতিষ্ঠানটা করে আল্লাহর রহমতে ভাই বোনকে মানুষ করি এবং এইভাবেই আসি আর কি। জি, আসলে ছোটবেলা থেকেই আমাদের যে বিষয়ের প্রতি আগ্রহ থাকে আমরা সেই বিষয়ে পড়াশোনা বা কাজ করার প্রফেশন হিসেবে অন্তত নিয়ে থাকি। তো এই যে আর্ট, একটা শিল্পকর্ম, এর প্রতি আপনার আগ্রহটা মানে জন্মগত নাকি মানসিক কি অনুভূতি কাজ করতো? এটা আমার ভিতরে কিভাবে আসলো আমি নিজে বলতে পারবো না।
আমি যখন ওয়াজরিল স্কুলে পড়ি তখন ওই বিদায় অনুষ্ঠান, মানপত্র লেখা, প্রথম পর্যায়ে বিদায় অনুষ্ঠানগুলো যখন লিখতে হয়, একটা ছেলেরা চলে যাচ্ছে, তো মানে ব্ল্যাকবোর্ডের উপরে আমি চক দিয়ে বিদায় অনুষ্ঠান লেখি। ওখান থেকেই কিন্তু আমার আগ্রহটা আসে। পরবর্তীতে প্র্যাকটিক্যাল যে খাতাগুলো আছে এইগুলো আঁকতে থাকি। আস্তে আস্তে আমার এইভাবে, তবে আমার কোনো প্রাথমিক পর্যায়ে কোনো শিক্ষা গুরু ছিল না। আমি নিজের থেকেই কিন্তু এই আর্টের লাইনে চলে আসি এবং পরবর্তীতে আমি বেনু ভাই, আমাদের বুলবুল স্যারের ভাই বেনু ভাই, এবং সর্বোপরি আমার উৎসাহ জুগিয়েছে আমাদের ফারুক ভাই, কাঞ্চননগরের বাড়ি ফারুক ভাই, উনি একজন বিশিষ্ট আর্টিস্ট। ইনি কিন্তু আমার সম্পূর্ণ প্রেরণাটা দিয়েছে এই আর্টের জগতে আসার জন্য। পরবর্তীতে আমি আস্তে আস্তে এভাবে চলে আসি লাইনটায়। মানে মূলত কিন্তু যে আপনি প্রথমে শুরু করেছেন এটা কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিশেষ গুণ, অবশ্যই। কারণ শিখে একটা জিনিস করা আর নিজে থেকে একটা বিষয়ের আত্মপ্রকাশ করা কিন্তু আলাদা বিষয়। শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আপনাকে একটা বিশেষ গুণ দিয়েছেন। অনেকে কিন্তু, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা সোজা দাগ দিতে গেলেও আমার দাগটা সোজা হয় না, সেটা বাঁকা হবে। অ্যাকাউন্টিং এর ছাত্রী ছিলাম, শুধু ওই ঘর টানার কষ্টের জন্য আমি পরে যে কলেজে এসে মানবিক বিভাগে চলে আসি। মানে এটা কিন্তু অনেক বড়। আমার বাচ্চা যখন স্কুলে পড়তো সব সাবজেক্টে ভালো নাম্বার করে, শুধু আর্টে পাস করা নিয়ে আমার টেনশন শুরু হয়ে যায়। মানে এটা কিন্তু অনেক চেষ্টা করছি, ওকে আর্টের টিচার দিয়েছি, কিন্তু ও ভালো করতে পারেনি। আমি ওইখান থেকে ব্যাপারটা বুঝেছি যে আর্ট কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিশেষ গুণ, ভিতরে না থাকলে শিখিয়ে কোন রকম পাস করে গেছে, কিন্তু ভালো কিছু করা সম্ভব হয়নি। তো আমরা জানলাম আপনার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানটা কোথায় এবং এটা কি কি ধরনের কাজ করে থাকে? আমি বর্তমানে ডিজিটাল যুগে আর্টের ব্যবসাটা কিন্তু উঠে গেছে। বর্তমানে যারা বাংলাদেশে আর্টিস্ট আছেন, বিশেষ করে সাইনবোর্ড এবং ব্যানারগুলো লিখে থাকতেন রং এবং তুলির মাধ্যমে। ডিজিটাল প্রিন্টিং মেশিন আসার পরে আর্টিস্টরা খুব নাজুক অবস্থায় আছে, এখন আর হাতের লেখা চলে না, নতুনত্ব ডিজাইন পাচ্ছে, এগুলো করতেছে। তা আমি যখন দেখলাম যে আর্টের জগতে, কারণ কর্ম তো একটাই জানি, কর্মটা করতে হবে, তখন আমি আর্টের এই লেখালেখির সেক্টরটা অফ করে দিই। আমি বিয়ে, গায়ে হলুদ এবং জন্মদিনের যে অনুষ্ঠান, স্টেজটা ডেকোরেশন করা হয় ফুলশোলা, টিস্যু কাপড়, পারগান লাইট, বিভিন্ন নতুন আঙ্গিকে, তখন আমি ফুলশোলার এই কারুকার্যের ভিতরে ঢুকে যাই। এটাও কিন্তু আমার নিজের থেকেই শেখা। বিভিন্ন ডিজাইন দেখি, মাথার ভিতরে রাখি, তখন নিজে নিজে আঁকি পেন্সিল দিয়ে, এরপরে কাটিং করি, খোদাই করতে হয়, কালার ম্যাচিং, এইভাবে মোটামুটি স্টেজটা করি বিভিন্ন জায়গাতে। প্রতিষ্ঠানটা ছিল আজাদ রেস্ট হাউসের দোতলায়। করোনাকালীন অবস্থায় ব্যবসা তো সারা বাংলাদেশে যে অবস্থা, মন্দাভাব, এই কারণে দোকানের ভাড়া টাড়াগুলো আছে, তখন তো টোটালি লকডাউনের কারণে সবকিছু বন্ধ। এই কারণে আমি প্রতিষ্ঠানটা এখান থেকে ছেড়ে দিয়ে আমার বাসাতে সব শিফট করি। এবং অনলাইনে আমার একটা আছে, ওই পেজ খোলা আছে, প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট। এখানে আমার ওই বিভিন্ন কাজে অর্ডার আসে, আমি এখান থেকে কাজটা করি। এইভাবে আসি, আল্লাহ তাআলা রাখছে আর কি মোটামুটি। যাক, আপনি কিন্তু একটা ভালো কথা বলেছেন যে করোনার কারণে যখন অর্থনৈতিক বৈশ্বিক মন্দা, চরম মন্দা, আসলে আমরা দেখেছি কয়েকটা খাত একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এর মধ্যে শিক্ষা খাতের যে ব্যাপারটা, যারা বেসরকারি স্কুলগুলো, মূলত কিন্ডারগার্টেন স্কুল, মানে তাদের অনেকে আছে যে একদমই সবকিছু বন্ধ করে দিয়ে ছেড়ে দিতে হয়েছে। আপনাদের সেক্টরটা এরকম কিছু কিছু স্পেসিফিক সেক্টর একেবারেই ধ্বংসের, হ্যাঁ, তারপরেও যে আপনি সেটা অব্যাহত রেখেছেন একটা অন্য পর্যায়ের মধ্য দিয়ে, এটা কিন্তু আমাদের জন্য অনেক অনুকরণীয় একটা বিষয়। আমি করছি, কিন্তু আমাদের অনেক আর্টিস্ট ভাইরা আছেন, বলতে তাদের কিন্তু একমাত্র উপার্জনক্ষম কাজ হচ্ছে সাইনবোর্ড এবং ব্যানার লেখা। তারা খুব দুর্দিনে আছে, খুব কষ্টে আছে, অনেকেই
কিছু কিছু ভালো পর্যায়ে আছে, কিন্তু অনেকেই কিন্তু কষ্টে আছে। যাই হোক, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আল্লাহ দরবারে যে আমরা যেন আবার আমাদের আগের সুস্থ পৃথিবীতে ফিরে যেতে পারি, এই মন্দা এই দুঃসময় আল্লাহ যেন সবাইকে রহমত কাটিয়ে করেন। দেন। তো আপনার অনলাইন ভিত্তিক, আর এখন কিন্তু এবার লকডাউন খোলার পরে যত প্রোগ্রাম, রোজই কিন্তু কিছু না কিছু প্রোগ্রাম আছেই। কালকে যেমন আমি একটা নিজে দেখলাম, আমার স্টেজ, আপনি হয়তো ওই ধরনের কাজই করে থাকেন, ফ্যামিলির জন্য একটা বিয়ের প্রোগ্রাম ছিল। ওখানকার আমি ওখানে গিয়েছি সকালে, ওখানকার স্টেজ মানে মেন গেট থেকে শুরু করে আমি একটু উৎফুল্ল হই যে দারুণ তো ব্যাপারটা। ভিতরে গিয়ে স্টেজটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখলাম যে ওখানে কত ধরনের কাজ। আপনি যেটা বললেন এই জন্য আমি বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ, প্রথমে স্পেস আছে, স্পেসে ফুল সোলার কাজ থাকে, টিস্যু কাপড় থাকে, ফুলের কারুকার্য থাকে, আর্টিফিশিয়াল ফুল আছে, ন্যাচারাল ফুল আছে। এই স্টেজগুলো খুবই নান্দনিক এবং একটু ব্যয়বহুল। হ্যাঁ, এগুলো খুবই ব্যয়বহুল। এটা তো শৌখিনতার পরিচয়। হ্যাঁ, শৌখিনতার মূল্য একটু বেশিই থাকে। তারপরেও একটা বিশেষ দিনকে বিশেষভাবে মনে করিয়ে রাখার জন্য আপনাদের ভূমিকা অনেক। এই জন্য আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে আবারও ধন্যবাদ আপনাকে। তো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি একটু বলেন, পরিবারে কে কে আছেন? বা পারিবারিকভাবে আমি, আমার এক ছেলে এক মেয়ে, আমার মাটা বেঁচে আছেন। ছেলেটা অনার্স ফাইনাল ইয়ারে ম্যানেজমেন্টে, আর মেয়েটা অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্টে, সরকারি কেসি কলেজে পড়াশোনা করছে। 4 ভাই আমরা, 2টা বোন। আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, শুকরিয়া আল্লাহর কাছে যে আমি ভালো আছি, আমার পরিবারটাকে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি। অবশ্যই সকল শুকরিয়া মহান আল্লাহর দরবারে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অতিথির কথা শুনছেন। অতিথির জন্য শুভকামনা বা মতামত, অনুষ্ঠান বিষয়ে কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশ্যই আমরা আপনাদের মতামতের মূল্যায়ন করব। তো আপনার একটা বিষয় যে আপনি শুরুতেই বলেছেন, আপনি একজন সমাজকর্মীও বটে। তো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আপনার কর্মজীবন সম্পর্কে ইতিমধ্যে আমরা কিছু জেনে ফেলেছি। আপনার এই সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে আমাদের দর্শকদের জানাবেন। সামাজিক কর্মকাণ্ড বলতে আমি বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। চক্ষু হাসপাতালের আজীবন সদস্য, ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য, হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, আঞ্জুমান মফিদুল ইসলামের আজীবন সদস্য, এবং আমি একসময় দায়িত্ব পালন করছি আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশদামন কমিটির সভাপতি ছিলাম আমি। কিছু ব্যক্তিগত কারণে আমি এই পদ থেকে নিজেকে পদত্যাগ করি, কিন্তু আমি ওখানকার আজীবন সদস্য আছি। সামাজিক কর্মকাণ্ড বলতে যে কোনো মানুষ, শুধু আমার শহরে না, গ্রামাঞ্চল দেহ, যে কোনো মানুষ বিপদে পড়ে যদি আমার কাছে আসে, আমি চেষ্টা করি, উপকার করতে পারি আর না পারি, তবে আমি চেষ্টা করি তার পাশে দাঁড়ানোর জন্য। এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস। ইতিমধ্যে আমি বেশ কিছু, যেমন গত 13ই জানুয়ারি শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে সেনা কল্যাণ সংস্থার ট্র্যাকে 8 জন নির্মাণ শ্রমিক মারা যান। এদেরকে আমি সর্বপ্রকার সহযোগিতা, সেনা কল্যাণের তরফ থেকে এদের যতটুকু সহযোগিতা করার দরকার আমি করে আসছি। লাশগুলো মাটি দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, রক্ত দেওয়া মানুষকে, মুমূর্ষ মানুষকে রক্ত দেওয়া, এবং বিভিন্ন দিক থেকে যে কোনো কর্মকাণ্ড মানুষ যদি আমার স্মরণ করে, আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সে হোক আপনার রাত 12টা, 1টা, 2টা, 3টা, যখন হোক, আমাকে যদি কেউ স্মরণ করে আমি তার পাশে দাঁড়াই। আমি কখনো দ্বিধা বোধ করি না, কারণ মানুষের পাশে দাঁড়ালে নিজের মনে তৃপ্তি পাওয়া যায়। এবং আমি এই কাজগুলো করে থাকি। যেমন গতকালকে আমি ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা করলাম, আমার এলাকার অনেক লোক ছিল, তাদেরকে। এভাবে সামাজিক কর্মকাণ্ড কিন্তু আমি করে যাই এবং চেষ্টা করছি যে মানুষের পাশে থাকবো। আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখবে, আমি মানুষের পাশে থাকবো, নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করি আমি।
বর্তমান যুগ জামানায় যে অবস্থা হয়েছে, হ্যাঁ, এত এই অমানবিকতার কারণে দৃষ্টান্ত। আমি আমার কাছে যেই যাক না কেন, সে যখনই যাবে আমার কাছে, যত রায়তি হোক না কেন, আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি সবসময়। উপকার করতে পারি না পারি আমি দৌড়িয়ে চলে যাই। এবং আমি আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ঝিনাইদহ পৌরসভার। আমার ওয়ার্ডটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আমি চেষ্টা করব অবহেলিত 2 নম্বর ওয়ার্ড বাসী শুধু না, আমি সবার কাজ করার চেষ্টা করব। তবে একটা গণ্ডি এবং সীমারেখা আছে, এই সীমারেখার মাঝখানে থেকে আমি একটু জনপ্রতিনিধিত্ব করতে চাই। কারণ হচ্ছে নিজের ব্যক্তিগত সামর্থ্য নাই যে একটা মানুষকে আমি, এমন একটা বিষয় হলো ওষুধ কিনতে হবে, 500 টাকা দরকার, কিন্তু আমার যে ইনকাম সোর্স, এই সোর্সের উপর নির্ভর করে আমি কিন্তু প্রতিটা মানুষকে এইভাবে সহযোগিতা করতে পারি না। তবে একটা জায়গায় যদি যাওয়া যায়, সেখান থেকে অনেক কিছু নিয়ে আসা যায়। আমার মন আছে, আমি চেষ্টা করব যাতে আমার সাধারণ মানুষ সহ সবার কিছুটা উপকার করার কাজে আমি আসতে পারি। মহান রাব্বুল আলামিন যেন আমাকে কামিয়াবি করার জন্য তৌফিক দান করেন। আমি আপ্রাণ চেষ্টা করছি, আমার ওয়ার্ডের ভিতরে আমি প্রচুর পরিশ্রম করতেছি। আমিন। আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করুক। আর আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনি যে কথাগুলো বললেন, যে মানুষের পাশে থাকার যে ইচ্ছা, তীব্র ইচ্ছা, এই ইচ্ছা শক্তির গুরুত্ব কিন্তু আমরা জানি যে যে কোনো কাজের পিছনে ইচ্ছা শক্তি কিন্তু সমস্ত প্রতিকূলতা পার করে সাফল্যে পৌঁছাতে সাহায্য করে। আপনার মানুষের উপকারের তীব্র ইচ্ছা থেকে আপনি যে সিদ্ধান্ত এসেছেন, এটা অবশ্যই, কারণ আমরা দেখেছি রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে যাদের সুযোগ আছে তারা কিন্তু অনেক সময় সবার কথা চিন্তা করেন না বা অতটুকু করা সম্ভবও হয় না। তো আপনার মতো মানবিক মানুষ যদি এরকম একটা জায়গা পায়, অবশ্যই অবহেলিত মানুষের জন্য সেটা ফলপ্রসূ হবে। তো আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, যাতে আপনার মতো মানবিক মানুষ আরো মানবিক কাজের সুযোগ পায়। তো অনেক সময় আমার বাজারের টাকা থাকে না, কারণ আমার যে ব্যবসা, যে বাণিজ্য, 500 টাকা ইনকাম করলাম, বাসায় নিয়ে যাচ্ছি, হঠাৎ করে একজন বললো, ভাই আমার, আমি পকেটে টাকা দিয়ে দিই। আমার বাসায় অনেক সময় বাজার ঠিক মতো আমি করতে পারি না। আমি আপনাদের মাধ্যমে, ঝিনাইদহ টিভির মাধ্যমে আমার 2 নম্বর ওয়ার্ডবাসীর কাছে আকুল আবেদন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের কাজ করতে পারি। আমার এই 2 নম্বর ওয়ার্ডটা খুবই অবহেলিত। এখানে ড্রেন নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, রাস্তা আছে যা চলাচলের অনুপযোগী, বৃহত্তর একটা কলেজ, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ, আপনি যাবেন, যে রাস্তাগুলো আছে, যেমন অধ্যক্ষ করিমউদ্দিন সড়ক, আদর্শপাড়া সড়ক, শহরতলি সড়ক, কবি সুকান্ত সড়ক, পার্কপাড়ার ভিতরে প্রত্যেকটা রোড অবহেলিত। আমি চেষ্টা করব যে আমি মানুষের পাশে থেকে কাজ করার জন্য। এই দোয়া চাই সবার কাছে। আমি মানুষের ভালোবাসা চাই, বেশি শক্তি নাই, অর্থ নাই, আমি মানুষের ভালোবাসাই আমি ভোট করবো। আমি সবার, আমার জনগণের আমি ভালোবাসা চাই, ভালোবাসার ভোটটা চাই আমি, এই কামনাই করি সবার কাছে। জি, কারণ ভালোর মূল্যায়ন সবাই করে, যে একজন খারাপ ব্যক্তিও কিন্তু ভালোকে পছন্দ করে, ভালোকে ভালোবাসে, নিজে করতে না পারলেও। তো আপনার কাজের মূল্যায়নটা অবশ্যই যাদের জন্য করছেন তারা ভালো মূল্যায়ন করতে পারবেন। আর সকল সফলতার মালিক মহান আল্লাহ। জি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে আমি বিশ্বাস করি। এই আল্লাহ তাআলার কাছে আমি দোয়া চাই। তো মানবিক কাজ করতে গেলে, সামাজিক কাজ করতে গেলে, যেমন আপনি মাত্র বললেন যে অনেক সময় আপনার বাসার বাজারের টাকাটা আপনি আরেকজনকে দিয়ে দিলেন, বাসায় বাজার ঠিক এরকম হতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা, যে নিজে কি খাবো সেই চিন্তা না করে আরেকজনের মুখে খাবার তুলে দেওয়া। তো বাসায় যারা আছে, যেমন আপনার পরিবারের সদস্যরা, তাদের তো আপনার প্রতি মানে আপনি তাদের প্রতি দায়িত্ব রয়েছে। তো বাসায় কি আসলে এরকম কখনো সমস্যা হয় যে আমাদের কথা চিন্তা না করে অন্যের কথা এরকম ভাবে, বা আমাদেরকে মানে পারিবারিকভাবে আপনি এটা কিভাবে সাপোর্ট? পরিবার থেকে আমার প্রচন্ড সাপোর্ট। এগুলো
আমি যে কর্মকাণ্ডের সাথে জড়িত আছি এরা জানে যে ফেরানো যাবে না, এই কারণে এটা মেনে নিয়েছে এবং তারা আমাকে প্রচণ্ড সহযোগিতা করে। যদি কোনো সময় কোনো জিনিসের শর্টেজ থাকে কোনো সময় কিছু বলে না, জানে যে সে এই জাতীয় লোক। এবং আমার পরিবারটা খুবই সুখী, আমি আমার মায়ের দোয়া আছে। না, পারিবারিক সাপোর্ট না পেলে আসলে এরকম কাজ করা সম্ভব না। কারণ আপনি যদি প্রতিনিয়ত আপনার পরিবার থেকে, পরিবার সব থেকে মানুষ সারাদিন বাইরে কাজ করে ঘরে ফেরে, পাখিরাও নিড়ে ফেরে, তো সেখানে গিয়ে যদি আপনি আপনার কর্মকাণ্ডের জন্য প্রতিনিয়ত একটা বিড়ম্বনার মুখোমুখি হন, তখন কিন্তু কাজের আগ্রহটাও হারিয়ে যায়। সেক্ষেত্রে পরিবারের সাপোর্ট না পেলে আমার মনে হয় না কোনো বড় কাজ। পারিবারিক যে সাপোর্টটা আমি 100% পাই এবং আমি খুবই সুখী একজন মানুষ। আমার সবসময় মুখে হাসি থাকে, আমার যত অভাব অনটন থাকুক না কেন, আপনার যেখানেই দেখবেন আমার মুখে কিন্তু হাসি থাকে। পারিবারিক দিক থেকে আমি খুবই সুখী আছি, মওলা রাব্বুল আলামিন আমাকে খুব সুখী রাখছে। সবকিছুর মালিকই তিনি। জি, অবশ্যই। প্রিয় দর্শক, আমরা অনেক ভালো কাজের কিছু কথা শুনছিলাম, এর মধ্যে আমাদের কিছু কমেন্ট জমা হয়েছে, আমরা একটু পড়ব। সোহেল বাবু ভাইয়া শুভকামনা জানিয়েছেন আমাদের জন্য। এমডি মিলন খান, মায়াবী একটা সকাল, মিষ্টি একটা সূর্য, বিশাল একটা আকাশ, এলোমেলো বাতাস, সবুজ সবুজ ঘাস, অপরূপ পাখির ডাক, সুন্দর একটা দিন। কামরুজ্জামান ভাই জানায় গুড মর্নিং, শুভ সকাল। ধন্যবাদ ভাইকে ছন্দে আকারে আমাদের অতিথিকে শুভকামনা জানানোর জন্য। আর একটা কবিতা লিখেছেন তিনি, জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহ্বান, জেগেছে সূর্য দিবে আলো, দিনটা আপু ও ভাইয়ার কাটক ভালো, জেগেছে মাঝি তুলবে পাল, সবাইকে জানাই শুভ সকাল। আপনাকে অনেক ধন্যবাদ এরকম কাব্যিকভাবে আমাদেরকে শুভকামনা শুভেচ্ছা দেওয়ার জন্য। মিনহাজুল ইসলাম লিখেছেন, দিনটা সবার ভালো কাটুক, আগামী স্বপ্নগুলো পূরণ হোক, সবার জীবনে শান্তি ফিরে আসুক, শুভ সকাল। কামরুজ্জামান ভাই একটি ভালো মনের মানুষ, অবশ্যই। আসলে শুভ সকাল, আমাদের সকালটাকে শুভ করতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। কারণ অনেকের সকালটা ঘুমে দুঃস্বপ্নে কেটে যায়। আমরা ঝিনাইদহ টিভির মাধ্যমে চেয়েছি আপনাদের সকালটা আমাদের অতিথিদের সুন্দর সুন্দর কথা শুনে, তাদের সফলতার গল্প শুনে আপনাদের মধ্যে যদি এতটুকু পরিবর্তন আসে, সেই চেষ্টাই আমাদের, এই কারণেই আমাদের শুভ সকাল অনুষ্ঠান। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি আবারও। টার্গেট ফ্যাশন ওয়্যার, টার্গেট ফ্যাশন ওয়্যারে পাবেন ফুল হাতা শার্ট। ঝিনাইদহে ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান নিপুণ লেডিস কর্নার, শুধুমাত্র মহিলাদের জন্য, মহিলা দ্বারা পরিচালিত। এখানে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের রেডিমেড ব্লাউজ, পেটিকোট, হেজাব ওড়না, ওড়না, ওয়ান পিস, টপস, প্লাজো, টাইস, জিন্স প্যান্ট, জিন্সের লেডিস শার্ট, ইমিটেশনের গহনা, সীতাহার, চুর, বালা, লেডিস পার্টস, আধুনিক ডিজাইনের কানের দুল সহ মহিলাদের যাবতীয় সামগ্রী বিক্রেতা। নিপুণ লেডিস কর্নার, শীতাতপ নিয়ন্ত্রিত। নিপুণ জুয়েলার্স, রেডিমেড ও অর্ডারি গহনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। 1299 মার্কেটের পাশে, হাসিয়া আমির প্লাজা, গীতাঞ্জলি সড়ক, ঝিনাইদহ। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও আমাদের অতিথির সাথে কথা বলবো, তার সৃজনশীলতা সম্পর্কে জানবো। তো আজকের সকালটা আপনার কাছে কেমন ছিল? যেহেতু প্রতিদিনের সকাল আর আজকের সকালটা অবশ্যই একটু হলেও আলাদা ছিল, আজকের সকালটা কেমন ছিল? সকালটা প্রতিদিনের মতোই একই রকম। সকালে ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়ি, আমি হাঁটাহাঁটি করি। টোটাল আমার ওয়ার্ডটা আমি একবার হাঁটাহাঁটি করি। কিন্তু আজকে আপনাদের প্রোগ্রামে আসলাম, এই কারণে আমার হাঁটাহাঁটিটা বন্ধ। চার দোকানে বসি, গল্প করি, অনেকের সাথে বিভিন্ন দোকানে বসি সকাল থেকে 9টা পর্যন্ত। আমি আমার টোটাল ওয়ার্ডের ভিতরে সকাল থেকে আমি ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করি, গণসংযোগে ব্যস্ত থাকি।
না, এটা কিন্তু খুবই দরকার। এই সকালের হাঁটাহাঁটিটা আসলে আপনি আপনার ভালোর জন্যই কিন্তু অবশ্যই করছেন, সবার খোঁজ খবর নিচ্ছেন, এটা যেমন একটা সামাজিকতার হিসাবে কাজ করছে, আর আপনার শরীরের জন্য অবশ্যই খুবই। শারীরিকভাবে আমি গত বছর 13ই জুলাই করোনায় আক্রান্ত হই এবং আমার খুবই খারাপ পরিস্থিতি ছিল। যাক আল্লাহর রহমতে আমি সুস্থ হই। শারীরিকভাবে এখনও কিন্তু দুর্বল আছি, আমি দুর্বল আছি। তো সবাই সচেতন থাকবে, মাস্কটা ব্যবহার করবে। এটা কিন্তু করোনা যাদের হয়েছে তারাই শুধু জানে যে করোনা কি ভয়াবহ একটা রোগ, জি, মানুষকে পঙ্গু করে দেয়। যদিও করোনা ভালো হয়ে যারা আছে বর্তমানে, তারা কিন্তু খুবই সমস্যার ভিতরে আছে বিভিন্ন দিক থেকে। কিন্তু সবাইকে বলবো যে আপনারা অন্তত মাস্কটা ব্যবহার করে চলাচল করেন, স্বাস্থ্যবিধিটা মেনে চলেন, নিজের পরিবার তথা আশপাশ পরিবেশ সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। এই দায়িত্ব কিন্তু আমাদেরই, সচেতন করার জন্য। হ্যাঁ, আসলে সকালবেলা হাঁটাহাঁটি করার বিষয় যেটা বলছিলাম, যে একটা প্রবাদ আছে যে সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া, লাখ টাকার দাওয়ার মতো কাজ করে কিন্তু সকালের যে আমি প্রকৃতি। এটা করি, আমি বাসার থেকে নামাজ পড়ে আমার পাশে মসজিদ, নামাজ পড়ে বের হয়ে আমি বাইপাস হয়ে হামদো স্ট্যান্ড হয়ে পোস্ট অফিসের মোড় থেকে এত পথ আমি হাঁটি সকাল থেকে, হাঁটাহাঁটি করি এবং আমার শরীরে আল্লাহর মতো কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, ডায়াবেটিক্সও নাই আমার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আর এখন ম্যাক্সিমাম মানুষের বয়স সীমা নেই, খুব কম বয়স থেকে শুরু করে ডায়াবেটিক একটা কমন রোগে পরিণত হয়েছে। তখন কিন্তু ঠিকই বাধ্যবাধকতার মধ্যে চলে আসে যে আপনাকে 2 বেলা হাঁটতেই হবে। জি, জি। তার আগে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। কেউ যদি তার লাইফস্টাইলটাকেই অভ্যস্ত করে নেয় এরকম একটা ডিসিপ্লিনের মধ্যে, আমার মনে হয় যে ওইরকম বাধ্যবাধকতার প্রয়োজনটা আসবে না। বাবা, আমি ছোটোবেলা থেকে প্রচুর পরিশ্রম করছি, এখনও করি, যার কারণে প্রচুর পরিশ্রম করছি আমি। আমি সাইনবোর্ড লেখা, ব্যানার লেখা, রাতের পর রাত জেগে জেগে 4-5 জন লোক থাকতো আমার দোকানে। এত পরিমাণ অর্ডার, এত পরিমাণ কাজ করছি, রাত দিন 24 ঘন্টা একভাবে চলেছে। অনেক সময় আছে 7-8 রাত আমার ঘুম নাই, কাজ করে চলে গেছি। রাত জেগে জেগেই তখন হাতে লেখার হ্যাঁ, কাজ। রাত্রে করতে হতো, দিনেও করতে হতো, এত পরিমাণ কাজের চাপ ছিল এবং আমার প্রতিষ্ঠানটায় প্রচুর কাজ হয়েছে আর কি। আপনার তো অভিজ্ঞতা দীর্ঘদিনের, কারণ আমরা শুনলাম যে আপনি ছাত্র জীবন থেকে শুরু করেছেন আঁকাআঁকি, লেখালেখি, তো সেই ক্ষেত্রে অভিজ্ঞতার মূল্যায়ন কিন্তু অবশ্যই আছে। জি, জি। অভিজ্ঞতা- যেমন আমার মেয়েটা আমার থেকে কিন্তু ভালো কাজ করে, হাতের কাজটা, ছবিগুলো আঁকে, খুব সুন্দর ছবি আঁকে সে। কিন্তু ছেলেটা ততটা ইয়ে করিনি, তবে স্টেজ ডিজাইনের কাজটা ছেলেকে শেখাইছি। সে পড়াশোনা করছে, পাশাপাশি বলছি যে বাবা শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আজকে আমি শিখে রাখছিলাম, যার কারণে আজকে আমি ইনকাম করে খাচ্ছি। তবে সবার উচিত যে লেখাপড়ার পাশাপাশি হাতের কাজটা শিখে রাখা। হ্যাঁ, ওটা মানে হাতের কাজ কখনো দেখেন, কেউ যদি হাতের কাজ জানে, আমার চাকরি পেলাম না, আমার ব্যবসা করার মূলধন নাই, কিন্তু তার নিজের ক্রিয়েটিভিটি থাকলে সে কিন্তু কোনো না কোনো ভাবে উপার্জন করতে পারে। আর শুধু উপার্জন করাটাই কিন্তু মূল লক্ষ্য না। যেমন দেখেন, বড় বড় জব করে ব্যবসা করে টাকা উপার্জন করা যায়, সেই মানুষটা কিন্তু ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা তৈরি করা, এই সৃষ্টি, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। এটা কিন্তু আপনি পেয়েছেন। আপনার যারা এরকম সৃষ্টিশীলতায় অধিকারী, তাদের আল্লাহ দরবারে বিশেষ কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ আল্লাহ এত মানুষ রেখে আপনাদেরকেই কেন এই গুণগুলো দিয়েছেন। আমার মতো অনেক হাজারো মানুষ আছে যারা সোজা একটা দাগ দিতে পারে না। আমি একটা ছোট স্কুলে পড়াই বাচ্চাদের আঁকাআঁকি, আমি সেখানে আগেই মানে সারেন্ডার যে আমি কিন্তু এই কাজগুলো পারি না। আমার কিন্তু স্কেল লাগে না, আমি পেন্সিল ধরি, আঙুলটা আমার স্কেল। আচ্ছা আচ্ছা। আমি টান দিয়ে চলে আসি সোজা, আঙুলটার উপরে নির্ভর করে আমি যেদিকে ঘোরাবো চেষ্টা করি। তো অত ভালো কাজ আমি জানি না, তো চলার মতো কাজ আপনার মেয়েটা, আচ্ছা আপনার মেয়ে শিখছে, ওর কি এই বিষয়ে আগ্রহ আছে? আগ্রহ আছে, কাজ করে, পড়াশোনার পাশাপাশি কাজ করে, বিভিন্ন হাতের কাজ করে,
ছবি টবি আঁকে, প্র্যাকটিক্যাল খাতাগুলো আঁকে। এখন আমার আশপাশের যারা আছে বাসার অনেকে নিয়ে যেতে দেয়, এঁকে দেয়। খুব ভালো হাতের কাজ। তো ওর কি আপনার এই ব্যবসার বা আপনার কাজের সাথে না, আমি সংযুক্ত ব্যবসার হওয়া? ভিতরে আমার এই ইসে আমি জড়াবো না। আমি শিখে রাখতে বলছি, শিখে আচ্ছা, রাখো, যদি কাজে লাগে ভবিষ্যতে। কাজে এই না জন্য আমি লাগলে নিজের শিখে গুণ হিসেবে তো থেকে গেল জি, যে জি। না ও ভালো পারে। আমরা যেমন যে ভালো পারে, আমাদের একটা ছোট বোন আছে, ইভা রহমান নাম, ওর বাসা বকুলতলাতেই। এত ভালো ছবি আঁকে, মানে আমি ওর ছবি আঁকা দেখে যে একটা মানুষ কি করে এত সুন্দর, ছোট্ট কিন্তু মেয়েটা এত সুন্দর ছবি আঁকে। ওই যে আপনি যে কথাটা বললেন, বিভিন্ন কাগজ দিয়ে এক একটা মুখ তৈরি করে ফেলা। জি। তারপরে হচ্ছে যে ক্যালিগ্রাফি আছে, Calligraphy হ্যাঁ, যেটা। ও সেটা করে, হ্যান্ড পেইন্ট করে। মানে একটা গুণ থাকলে এটা কিন্তু নানা ভাবে কাজে লাগানো যায়। আর্টের ভিতরে অনেক সেক্টর আছে, তবে কাজগুলো শিখে রাখতে বললে ভালো। আর এগুলা নিজের চেষ্টা থাকতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে শেখার জন্য। আমি মেয়েটাকে কখনো বলিনি যে আমি তুমি কাজ শেখো, আমার কাজ দেখেছে, ও বসে বসে আঁকে। মানে ও আগ্রহ বোধ আঁকতে আঁকতে করেছে আঁকতে বলে, আঁকতে আগ্রহ। আমি কিন্তু মেয়েটাকে সেইভাবে শেখাইনি, ওই কিছু কিছু দেখছে আমার কাছ থেকে, তাছাড়া সে নিজের চেষ্টায় ফুল বানায়, অনেক কিছু বানায় বাসায়। কিন্তু ছেলেটা ওই জাতীয় না। মানে আগ্রহটা ইদানিং কম ছেলেটার আছে। আগ্রহ আসছে এই স্টেজের উপরে, ফুল সেলারের কারুকার্য ছেলেটা করছে, শিখছে। আমি বলছি বাবা শিখে রাখো, কাজে লাগবে এগুলো একদিন। না এখন কিন্তু একটা আধুনিক সেক্টরে পরিণত হয়েছে। জি। কারণ শুধু বিয়ে যেমন বা দেখেন আগে বিয়ে শাদী হলে ওই কাগজ কিনে নিয়ে যে ফুল বানাতো বাজারের থেকে, কলা গাছ দাঁড় করাতো। কিন্তু এখন অনেক পরিবর্তন এসে গেছে। যেমন বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ে শাদীগুলো হচ্ছে, তাদের গেটের যে ডিজাইনটা, ভিতরে বর এবং মেয়ে যেখানে বসে ওখানকার একটা পুরা হল রুমটা সাজানোর জন্য টিস্যু কাপড়ের কিছু কাজ থাকে, ফুলশিলের কিছু কাজ থাকে। এগুলো নতুনত্ব চলে আসছে, যুগের পরিবর্তনে এগুলো সব নতুনত্ব চলে আসছে। তবে আমাদের ঝিনাইদহে কিন্তু এই কাজগুলো শুরু হয়েছে। ঝিনাইদহে মানুষের রুচি কিন্তু অনেক পরিবর্তন আসছে, অনেক পরিবর্তন আসছে। মানে একটু ভালো কাজের জন্য মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করে, যে টাকা জি। খরচ হোক কিন্তু আমার কাজটা যেন একটু নান্দনিক হয়। নান্দনিক। এই চেষ্টাটা কিন্তু ঝিনাইদহ মানুষের মধ্যে, আমি সেদিন গত অনুষ্ঠানে একটা বলেছিলাম যে ঝিনাইদহ মানুষও 3000 টাকা পাউন্ড কেক কিনে খায় নান্দনিকতার জন্য। মানে নান্দনিকতার জন্য। এমন কিছু ক্রিয়েটিভিটি যে টাকা কতটা যাচ্ছে ব্যাপার না, ওই যে যে আত্মতৃপ্তিটা, ওই জিনিসগুলো কিন্তু আমাদের ঢাকায় সাধারণত জি, জি। দেখা যায়, সেগুলো এখন ঝিনাইদহতেও চর্চা হচ্ছে। বিভিন্ন প্রোগ্রাম দেখা যায়, শুধু বিয়ে না, দেখবেন যে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামেও তারা একটু ওয়েল ডেকোরেটেড একটু জি, জি। চিন্তা করে এখন সবাই। তো এই সুযোগগুলো আসলে পেয়েছি আপনার মতো মানুষের কাছ থেকেই। আমরা চাইবো যে আপনি যেন আপনার উত্তরসূরি রেখে যান, যাতে আপনার কাজগুলো অন্তত তারা আমাদের পরবর্তী প্রজন্ম যেন পায় আমি বা দিতে ছেলেটাকে পারে। শিখে যাচ্ছি। জি জি। আমার ছেলেটাকে আমি শেখাচ্ছি যে তুমি কাজটা শিখে রাখো। এবং জেনারেতে বেশ কয়েকজন কিন্তু এই কাজ শুরু করেছে নতুনত্ব, বিভিন্ন জায়গায় এরা কাজগুলো করতেছে। এবং আমি আমার উত্তরসূরি হিসেবে আমার ছেলেকে আমি শিখাচ্ছি। জি জি। কারণ অনেকেই একটা সময়ের পরে, একটা প্রজন্মের পরে আপনার নামটা কিন্তু থাকবে যে অমুক এরকম সুন্দর কাজ করতো, তুমি তার ছেলে বা তার নাতি ছেলে, তারা কি করেছে, এরকম কিন্তু আমরা আমাদের প্রজন্মে এসে পাই যে তোমার দাদা এটা ভালো করতেন বা তোমার বাবা এটা ভালো করতেন, এরকম একটা আশা কিন্তু মানুষের থেকে যায়। কারণ আপনার যারা গ্রাহক আছে, যারা স্যাটিসফাইড, তারা কিন্তু আপনাকেই খুঁজবে আপনার জি, কাজের জি। জন্য। এবং আপনার মতো কাজ পাওয়ার জন্য আপনার সবসময় কাজের অ্যাবিলিটি থাকবে এরকমও না, মানুষের না, না। অক্ষমতা অনিশ্চিত। সেই হিসাবে এটা অবশ্যই প্রয়োজনীয় একটা বিষয়। তো আপনার কর্মজীবন সম্পর্কে অনেক কথা জানলাম। আপনার আসলে সামাজিকতার যে কথাটা আমরা বারবার চলে আসছে, সামাজিক কাজ করতে গেলে কিন্তু অনেক রকম প্রতিবন্ধকতার মুখোমুখি জি, জি। হতে হয়, ছোট বড়, কারোর জীবনে বেশি, কারোর জীবনে কম। তো আপনার জীবনে কি এরকম প্রতিবন্ধকতা এসেছে? প্রতিবন্ধকতা অনেক আসছে আমার, কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে বর্তমানে সম্পৃক্ত নাই। আমি একসময় ছাত্র রাজনীতি করেছি, 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি একজন সামান্য কর্মী ছিলাম, কাজ করছি আমি। পরে 91 সালে যখন আব্বু মারা যায়,
ছোটো ছোটো ভাই বোন মানুষ করার জন্য আমি তখন রাজনীতির থেকে নিজেকে গুটিয়ে রাখি, আমি আমার সংসার জীবনে ফিরে আসি। তবে সামাজিক কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা, যেমন না বললেই না, ক্ষমতাসীন যে কোনো সংগঠনের লোকই চাবে না যে সামাজিকতা করুক, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু কিছু স্বার্থ থাকে। তো আমি স্বার্থের ঊর্ধ্বে নিজেকে সবসময় কর্মকাণ্ডের সাথে জড়িয়ে রাখি। অনেকেই মনে করে যে এ কাজ করতেছে আমি নির্বাচন করব, কিন্তু ও কাজ করতেছে কিভাবে ওরে একটু ক্ষতিগ্রস্ত করা যায়। দমিয়ে আমার রাখা কিন্তু অনেক যায়। মামলা দিয়েছে। আমার বয়স চলছে আপনার 56, মামলা অনেক আমার। সম্পূর্ণ এই সামাজিক কর্মকাণ্ড করার জন্য আমাকে মামলার আসামি করা হয়েছে এবং আমি অনেক নির্যাতিত, প্রচণ্ড পরিমাণ নির্যাতিত হয়েছি। আমি একমাত্র মহান রাব্বুল আলমিনের রহমত আছে, আমার মায়ের দোয়া আছে, আমি মাকে প্রচণ্ড ভালোবাসি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার আধার, যে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। মায়ের ভালোবাসায় কিন্তু আজকে আমি সুন্দরভাবে জীবন যাপন করতে পারছি, আমি মাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মাকে সুস্থ রাখুন, আরো বেশি দিন আপনার সঙ্গে রাখুন, যাতে সে আপনাকে, মায়ের দোয়া শক্তি সম্পর্কে আমরা সবাই জানি যে আল্লাহ মায়ের দোয়া বদদোয়া কোনোটাই ফিরিয়ে দেন না। আর সেই মা যদি তার সন্তানের জন্য মন থেকে দোয়া করেন, তাহলে দুনিয়ার সমস্ত বাধা বিপত্তি তার কাছে অনেক তুচ্ছ। তো আপনি অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছেন জানলাম, এগুলো থেকে আপনি কিভাবে নিজেকে সরিয়ে রেখেছেন বা সমাধান করেছেন? সমাধানটা কিভাবে হয়েছে আমি নিজে জানি না। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি কোনো মামলায় হাজির হইনি। আমি আজ পর্যন্ত একটা মামলায় শুধু হাজির হয়েছিলাম, খুব করুণ কাহিনী, আমার আব্বু মারা যাই, ওই মামলাটাই। পরবর্তীতে 1/11-এর পরে আমার নামে ষড়যন্ত্রমূলকভাবে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমি আল্লাহর রহমতে আমি কোনো মামলায় হাজির হইনি। আমার নামে মাল গ্রুপের অর্ডার, ওয়ারেন্ট, অনেক কিছু হয়ে গেছে। আমি আল্লাহর উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছি এবং 5 বছর আমি জিনাদার থেকে ঢাকাতে ছিলাম। আমি কোনো মামলায় হাজির হইনি, আমার বাসায় পুলিশও যায়নি। কী কারণে হয়েছে? আমার একটা টাকা খরচ হয়নি। এটা অনেকেই বলে, কিন্তু আমি একটা টাকা খরচ করিনি। আমি কোনো মামলায় হাজির হইনি। আল্লাহ তাআলার রহমত, আমার মামলা সবগুলো বেকসুর খালাস, আমি প্রত্যেকটা মামলায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর রহমতের পরিচয়, আল্লাহর রহমত আছে। হ্যাঁ, কারণ মামলা মানেই আসলে মামলা, আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, সামাজিক কর্মকাণ্ড করার ক্ষেত্রে আমার প্রচুর শত্রু আছে। আমি সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড করে বেড়াই, আমার প্রচুর পরিমাণে শত্রু। কি কারণে শত্রু আমি জানি না, তো আমি কিন্তু কোনো কিছুতে ভয় পাই না। আমি রাত 12টা নেই, 1টা নেই, 2টা নেই, 3টা নেই, আপনি যেখানে ডাক দেবেন আমি সেখানে হাজির হয়ে যাবো, একা একা। আমি যেখানে যাই একা একা যাই, আমি কোনো লোক সাথে করে যাই না, কারণ আমার আত্মবিশ্বাস আছে যে আমি কোনো অন্যায় কাজ করিনি, অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি সামাজিকতা করি, অনেক সালিশ দরবার হয়, কেউ বলতে পারবে না যে আমি কোনো জায়গার থেকে একটা টাকা খাইছি সালিশ দরবার করে। এই যে তো কোনো নজির নাই আমার, যার কারণে আমার এই জায়গাটা খুব পরিষ্কার রাখার চেষ্টা করি এবং যেখানে যা বলে আমি স্পষ্ট কথা বলি। আমি কাউকে দেখে ভয় করি না, কারণ সততা নিয়ে চলার চেষ্টা করি, কতটুকু পারি আমি জানি না। আমি স্পষ্টবাদী, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না। এটা আমার ছোটোবেলার থেকে আমার রক্তে নাই, সে যেই হোক না কেন, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না, আমি কাউকে হুজুর হুজুর করি না। আমার টেন্ডেন্সি ছোটোবেলার থেকেই। অনেকেই হুমকি, অনেক রকম কিছু করে, আমি চাই না ভাই, কোনো হুমকি দিই, চোখ রাঙানিতে আমি ভয় পাচ্ছি না। আমি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আমার মায়ের দোয়া আছে, ভালোভাবে চলার চেষ্টা করি। আমি সবার কাছে দোয়া চাই যেন আমি যতদিন বেঁচে থাকবো এইভাবেই যেন আমি চলতে পারি। মানুষের পাশে থেকে আমি কাজ করতে চাই। ভোটে পাস করবো কি না করবো সেটা পরের ব্যাপার, ভোটটা আমার কাছে মুখ্য বিষয় না। কিন্তু আমি চাই যতদিন বেঁচে থাকবো আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। যে কোনো লোক বিপদে আসবে, যখন ইচ্ছা তখন
আমি তার উপকার করতে পারি না পারি, আমি চেষ্টা করব তার বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য। আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেটা, যে আমরা ভালো কাজ যারা করি না কিন্তু ভালো কাজ যারা করছেন তাদেরকে শত্রু বা শত্রু ভাবাপন্ন মানসিকতা পোষণের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যে আমি ভালো কাজে অংশগ্রহণ সবার করা উচিত, সেখানে আমি করছি না আরেকজন করছে তাকে আটকাতে হবে এরকম মানসিকতা অবশ্যই যেন আমরা বর্জন করি, পরিহার করি। গতকালকে আমি একটা ফ্রি ব্লাড গ্রুপিং, যেমন আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, আলটিমেটলি একটা প্রোগ্রাম তো করে যায় যে মানুষ টাকার বিনিময়ে ব্লাড গ্রুপিং করে। তা আমি দেখলাম যে আমার ওয়ার্ডের ভিতরে আমি একটা ব্লাড গ্রুপিং করে দিই। অনেকেই বলছে নাটক শুরু করছে, এগুলো কি দরকার, ভোট করবে এই কারণে। ভোটের সাথে কোনো মুখ করেন, জনগণ ভোট না দিলে আমার কিছু আসা যায় না। ওটা তো একটা প্ল্যাটফর্ম, আমার দরকার নাই। ভোট না দিলে আমার কিচ্ছু আসা যায় না, ভালো লাগলে দেবে, না লাগলে না দেবে অবশ্যই। কিন্তু আমার যে সামাজিক কর্মকাণ্ডটা, এটা তো আমি ছোটবেলা থেকে করে আসছি। আজকে 35 বছর আমি সামাজিক কর্মকাণ্ড করি। আমি এইভাবেই কাজ করে যেতে চাই। যতদিন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবে আমি ততদিন এইভাবে কাজ করে দেবো মানুষের কল্যাণে। আসলে লোক দেখানো কোনো কিছু স্থায়ী না, আমি হয় না। লোক আপনি দেখাই যদি না। লোক দেখিয়ে সামাজিকতা করতে যেতেন, আপনি কি 35 বছর ধরে লোক দেখিয়ে করা সম্ভব? না, এটা তো হ্যাঁ, সার্কুলার এটা হয়নি। আমাদের বোঝার একটা বিষয় যে 35 বছর কেন। আমার মনে হয় না যে 1-2 বারের বেশি লোক দেখানো কোনো কিছুই করা সম্ভব। গাড়িতে যে লোকগুলো মারা গেছে, আমি তাদেরকে প্রত্যেকটা বাড়িতে গেছি। ওদের লাশগুলো তো আসলে বিভৎস হয়ে গেছিল, সব খুবই পলিথিনের ভিতরে দুঃখজনক কুড়িয়ে একটা নিয়ে, ঘটনা। খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আর সবাই আমি খুব তাদের- কম বয়সী। খুবই কম বয়সী। আমি তাদের বাড়িতে বাড়িতে গেছি, জানাজা করছি, লাশ মাটি দিয়েছি, তাদের ফ্যামিলির লোকজনকে কাছে নিয়ে আসছি, কোলের ভিতর টানছি। আপনাদের সন্তান হারিয়ে গেছে, আজকের থেকে আপনারা আমার কাছে সবকিছু বলবেন, আপনাদের সন্তানের মতো। আমি সেনা কল্যাণের সাথে যোগাযোগ করে, অল টাইম যোগাযোগ করে তাদের আর্থিক অনুদান দেওয়ার, এবং সংসারটা গরিব মানুষ তো এরা দৈনন্দিন ইনকাম করে খায়। আমি চেষ্টা করছি যাতে এদের দৈনন্দিন কিছুটা ইনকাম করার ব্যবস্থা। এই যে অটো ভ্যান দিলাম আমি গত মাসে, সেনা কল্যাণ তরফ থেকে দিয়েছে আমার কাছে, আমি এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আগামী মাসে আল্লাহ বাসায় রাখলে এদেরকে আর্থিক অনুদান দেওয়া হবে, এবং এদেরকে আরও রমজান মাসে অনেক কিছু দেওয়া হয়েছে। এদের পাশে আছি। আমার কথা হচ্ছে একটু মানুষের উপকার করলে যদি কিছুটা সওয়াব পাওয়া যায়, হ্যাঁ, এইটাই হচ্ছে আমার এটাই টেন্ডেন্সি, কিন্তু- এটাই হচ্ছে আমার কারণ টার্গেট। দিন শেষে আমাদের সবাইকে আমাদের রবের কাছে কিন্তু ফিরে জি, যেতে জি। হবে। আমাদের এই দুনিয়াতে শুধুমাত্র ভোগ বিলাসের জন্য আমাদের রব আমাদেরকে পাঠাননি। তো তার সামনে গিয়ে দাঁড়ানো, যে আমি তার সৃষ্টির জন্য কি ভালো কাজ করেছি, সেই ওসিলাও হতে পারে আমাদের জন্য। জি, জি। তো এই ধারণা থেকে যারা কাজ করে তাদের পক্ষে আজীবন কাজ করা সম্ভব, ভালো কাজ করা সম্ভব। তাছাড়া নিজের স্বার্থের কথা আপনি যদি শুধু নির্বাচনকে সামনে রেখে এগুলো করতেন, যেমন নির্বাচনটা আমার আপনার মনে ওয়ার্ডের করেছেন। বাইরে গিয়ে যে এই যে সেনা কল্যাণের এই ঘটনাটা, এটা তো আপনার এলাকায় না। না, আমার এলাকায় তাহলে আপনি অবশ্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আত্মতৃপ্তির জন্যই কাজগুলো জি, করে জি। থাকেন। নির্বাচনটা আমার মুখ্য বিষয় না। মানুষ নির্বাচন করবো, কিন্তু মানুষ ভোট দিলে দেবে, না দিলে না দেবে, কিন্তু আমার কর্মকাণ্ড কখনোই বন্ধ থাকবে না। কারণ আমাকে চেনে কিন্তু সামাজিক কর্মকাণ্ডের দিক থেকে মানুষ আমাকে বেশি চেনে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনার আসলে সব নেক উদ্দেশ্য আল্লাহ পূরণ করে, যেহেতু আপনার উদ্দেশ্যের মধ্যে শতভাগ মানে সৎ উদ্দেশ্য, আল্লাহ অবশ্যই পূরণ করবে। আল্লাহ আপনার সাহায্য করবেন। সবার কাছে দোয়া কামনা করি, জি জি, আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের এর মধ্যে কিছু কমেন্ট পড়তে চাই আমি। তারেক মাহমুদ জয়, যিনি একজন মানবিক মানুষ হিসেবে আমরা সবাই জানি, ছোট ভাই তিনি তারেক। আমাদের অতিথির উদ্দেশ্যে শুভ সকাল। প্রিয় মিয়া ভাই, মানবিক মানুষ, অনেক ভালোবাসা রইল। এমনি আনোয়ার হোসেন, মাস্ক ব্যবহার করা না মানুষ খুব খারাপ, বলে মারা গেলে আমি যাব, মাস্ক পরবো কেন? ধন্যবাদ ভাইয়া। আসলে আমাদের এখন পৃথিবীতে সবাই তাহলে খারাপ মানুষ। আপনি বা আপনাদের মতো যারা 2-1 মাস্ক না পরা ভালো মানুষ আছেন, আপনারা ভালো থাকেন আর সুস্থ থাকেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। মাস্ক পরেন না যদি ইচ্ছা না হয়। সুরভি রেজা আপু আমাদের সাথে আছেন, হাফিজা সুলতানা আপু আছেন। জয় ভাই লিখেছেন, সাদা মনের মানবিক মানুষ, প্রিয় ভাই। প্রিয় দর্শক, এখন আমরা আর একটা ছোট্ট বিরতিতে যাব, তারপরে আবারও আপনাদের সাথে অনেক কথা বলবো।
আসসালামু আলাইকুম। বিল্লাল সাইকেল গ্যালারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আপনারা সুলভ মূল্যে পাচ্ছেন বেবি ট্রাইসাইকেল, বেবি চার্জার বাইক, বেবি ওয়াকার, বেবি বাউন্সার, বেবি স্কুটার, সকল প্রকার বেবি সাইকেল, সব ধরনের লেডিস সাইকেল, এমটিবি, মাউন্টেন বাইক, সকল ধরনের গিয়ার, নন গিয়ার সাইকেল, আরো বিশেষভাবে পাচ্ছেন চার্জার স্কুটি বাইক। এছাড়াও ছোট লাল সাইকেল, ছোট লাল ক্যাপ্টেন সাইকেল, সকল প্রকার বড় হিরো, হারকুলেস, বিএসএ সাইকেল সহ সাইকেলের সকল এক্সেসরিজ। প্রোপাইটর মোহাম্মদ বিল্লাল খান। মোবাইল 01817415218 অথবা 01884558492। বিল্লাল সাইকেল গ্যালারি, ভালো পণ্যের এক নিশ্চয়তার নাম। যে সকল কোম্পানির ডিলার আমরা: মেঘনা, দুরন্ত, এক্সপ্রেস। বিল্লাল সাইকেল গ্যালারি। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে, মানে ও দামে। ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ, মাংস, চাল ডাল সহ সকল মুদিদ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোটা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস, ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। ফিরে এলাম আবারও বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে রয়েছেন। তো আমি আমার পক্ষ থেকে ঝিনাইদহ টিভির সমস্ত কলাকুশলী কর্মকর্তা সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আমাকে এখানে ডাকার জন্য। আমি একজন নগণ্য মানুষ, আপনারা যে আমাকে স্মরণ করেছেন এর জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ আমরা এখানে আসলে কিছু সফলতার গল্প শোনাতে চাই, কিছু সব সময় যে শুধু সফলতার গল্প, আমরা ভালো কাজ থেকে যাতে অনুপ্রাণিত হতে পারি সেরকম অনুপ্রেরণামূলক গল্প যাদের জীবনে বাস্তবায়িত হয় সেরকম মানুষদের এখানে আসেন। আপনি তাদের মধ্যে একজন। তো আপনি আপনার কাজ সম্পর্কে আমরা কম বেশি ইতিমধ্যে জেনেছি, আপনার পরিকল্পনা সম্পর্কেও কিছুটা জেনেছি যে আপনি কাউন্সিলর প্রার্থী হতে চান। এর বাইরে আপনার আর কোনো পরিকল্পনা আছে কিনা, সেটা সামাজিকভাবে বা আপনার ব্যবসায়? আমার আর কোনো পরিকল্পনা সেইভাবে নাই। আমার একটাই পরিকল্পনা যে আমি মানুষের জন্য কাজ করতে চাই এবং এটা করে আসছে 30-35 বছর। আমার এইভাবেই যেন মহান রাব্বুল আলামিন আমাকে নিয়ে যায়। আমার উচ্চাভিলাষী, উচ্চাকাঙ্ক্ষা আর কোনো কিছু নাই। কারণ মহান রাব্বুল আলামিন বলেছে যার যত সম্পদ আছে আখেরাতের ময়দানে তার তত হিসাব দেওয়া লাগবে। আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু নাম প্রিন্স, বুঝেছেন? কিন্তু বিষয়টা হয়েছে যে আমি মানুষের জন্য কাজ করতে চাই। যেভাবে আছি আল্লাহ খুব ভালো রাখছে আমাকে। মানুষের সাথে মিশে আমি নিজেকে তৃপ্তিবোধ মনে করি। সকাল থেকে আমি মানুষের ভেতরে, সবসময় মানুষের ভেতরে। কারণ আমি একাকিত্ব থাকা পছন্দও করি না, ছোটোবেলার থেকেও আমি এটা পারি না, আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি তো জীবনে যতদূর জেনেছি আপনি অনেক ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করার সৌভাগ্য আল্লাহ আপনাকে দিয়েছেন। চেষ্টা করি। তো প্রত্যেকটা ভালো কাজেই মানুষ আত্মতৃপ্তি পায়। তো এরকম কোনো ঘটনা আছে যেটা আপনাকে সব থেকে বেশি আপ্লুত করেছে, মানে আপনি ওই কাজটা করে সব থেকে বেশি খুশি হয়েছেন, বা যে না মনে হয়েছে আমি মানুষ হিসেবে আমার সার্থকতা, এরকম যদি কোনো স্পেসিফিক ঘটনা? মফিদুল ইসলামের বেয়ারিশ লাশ দমন কমিটির সভাপতি ছিলাম আমি। বেয়ারিশ একটা লাশ আসলে এই লাশটা তো আসলে লাশের কাছে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, পয়সা গেলে বন্ধ হয়ে যায়, কেউ যায় না কাছে। দেখুন এই লাশগুলা শশা থানা, যেমন 6টা থানা আছে, 6টা থানার ভিতরে
প্রত্যেকটা থানা থেকে লাশগুলো ফোন করতো আমার কাছে, আমি লাশগুলো নিতাম। পোস্টমর্টেম করার পরে যে লাশগুলো আমার কাছে হ্যান্ড ওভার করতো, আমি আমার লোকজনদেরকে দিয়ে গোসল করানো। লাশের কাছে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না, এত বিভৎস গন্ধ। সেই লাশগুলো কিন্তু আমি মোড়াকাটা ঘরের ভিতরে যেও আমি ডোমের সাথে থাকছি, গোসলও করাইছি নিজে বেশ কিছু লাশ, এবং কাফন পরানো, জানাজা করানো এবং গোরস্থানে মাটি দেওয়া। টোটাল কর্মকাণ্ডগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের আরও কর্মকর্তারা ছিলেন, তাদের সাথে নিয়ে এই কাজগুলো করছি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে কাজগুলো, যে আমি একটা মানবিক কাজ, এদের কোনো পরিচয় নাই, কোথায় বাড়ি, কি বৃত্তান্ত, এদেরকে মাটি দেওয়া, এবিআরএস লাশগুলো, কাজগুলো খুব মানবিক কাজ, খুব ভালো লেগেছে আমার কাছে কাজগুলো। কিন্তু যে কোনো কারণবশত হয়তো আমার পারিবারিক নিজের ব্যবসা বাণিজ্যের দিক থেকে সময় দিতে পারিনি, যার কারণে আমি এই কর্মকাণ্ড থেকে নিজেকে আপাতত গুটিয়ে রাখছি। তবে চেষ্টা করবো ভবিষ্যতে আবার করার জন্য। তবে কাজটা খুবই মানবিক এবং খুবই ভালো লাগে। না, অবশ্যই শুধু মানবিক না, দেখেন যে মানুষের শেষ পরিণতি মানুষ থেকে সে লাশ হয়ে যায়, মৃত্যুর সাথে সাথেই তখন তার সব নাম পরিচয় বদলে তখন সে একজন শুধু লাশ হয়ে যায়। লাশ শব্দটা শুনলেই গায়ে কিন্তু কাটা দিয়ে ওঠে, লাশ। তো সেরকম সুন্দর মৃত্যু কিন্তু সবার ভাগ্যে জোটে না। আপনি যে কথাটা বললেন যে বিভৎস লাশ, কত সুন্দর অ্যাক্সিডেন্ট করেও কিন্তু অনেকে আছে যে তার অক্ষত আছে, সেই একটা ব্যাপার। আর কিছু মানুষ আছে যে ওই যে পলিথিনে দুমড়ে মুচড়ে, আসলে এটা কিন্তু সুন্দর মৃত্যু তার ভাগ্যে ছিল না। ওইরকম একটা লাশের শেষ পরিণতি, এর থেকে ভালো কাজ আর হয় কিনা আমি ঠিক জানি না, আমার ঠিক মনে পড়ছে না। তো আপনি দীর্ঘদিন আমি এই কাজটা এই ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, এটাই বোধহয় আপনার। এখনো যদি আমার এলাকায় হোক বা যেখানে হোক, যদি কেউ মারা যান পুরুষ ছেলে, তাহলে আমার খবর দিলে আমি যে গোসল করাই, আমি নিজে গোসল করাই। অনেকেই বলে ভাই জানে, অনেকেই জানে যে আমি গোসল করাই। আমি মানুষকে গোসল করে একটা লাশ তারা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোরআন হাদিসের আলোকে যেভাবে গোসলটা করানো দরকার আমি সেভাবে গোসল করাই। অনেক জায়গায় যে নিজের কাছে ভালো লাগে এই কাজগুলো করতে, মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। আজকে কিন্তু আমাকে এইভাবেই চলে যেতে হবে। একটা মৃত্যু কিন্তু মানুষের মনকে, জগৎ সম্পর্কে আমরা অহংকার করি, অহংকার করার কিছু আমাদের শেষ পরিণতি কিন্তু ওইটাই। শেষ পরিণতি কিন্তু আমাকে চলে যেতে রাজা হবে। হোক বাদশাহ হোক, যেমন দেখেন কিছুদিন আগে একটা ঘটনা আপনি জেনে থাকবেন হয়তো, এই যে হাটখোলা স্ট্যান্ড থেকে সিএনজিতে যাওয়ার পথে, বিষয়খালী যাওয়ার পথে চুকলিয়ার মোড়ে ওইখানে যে লাউদিয়া একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টে আমার ফুপু মারা যান। তো আমি জাস্ট ইনস্ট্যান্ট এখানেই ছিলাম, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি হসপিটালে চলে যাই। ওখানে যারা ছিলেন সবাই মারা গিয়েছিলেন, মানে ওই যে, তো আমার ফুপুর লাশটা আমি দেখেছিলাম, সেও তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি সুরতহাল কখনো কোনোদিন কারোর করতে, মানে কিভাবে করে আমি যাই না, ওইখানে আমি উপস্থিত থাকার কারণে পুলিশ আমাকে দিয়ে সুরতহালটা করিয়েছিলেন। আমি শুধু ভয় পাচ্ছিলাম যে আল্লাহ, আমি কাপড়টা সরালে কি যেন একটা দেখবো, মানে আমি তো জানি না কোথায় কি হয়েছে, কোন অবস্থায় আছে। তো অশেষ শুকরিয়া আল্লাহর দরবারে যে আমার ফুপুর কোথাও কিচ্ছু হয়েছিল না, শুধু ঠোঁটের ওইখানে একটু কেটে গিয়েছিল, যেহেতু ঠোঁট নরম মাংস, আর এই হাত কাঁধের এইখান থেকে আলাদা হয়ে গিয়েছিল, মানে ছিঁড়ে যায়নি। কিন্তু ওইখানে আশেপাশে লাশের মধ্যে আমি দাঁড়িয়ে, এমন কিছু লাশ ছিল, আমাকে পুলিশ দেখাচ্ছে যে আপনি দেখেন তো চিনতে পারেন কিনা, মুখটা ওই চেনটা খুলেছে, তার মাথা নেই। মানে ওইটা আমি আপনার কথার সঙ্গে ওই ব্যাপারটা মিলতেছিল, মাথা যদি না থাকে তাকে কিভাবে শনাক্ত করবে। ওই লাশটা কিন্তু ৩-৪ দিন ওইভাবে বেওয়ারিশ হয়ে পড়েছিল, যে তার শনাক্ত করা গিয়েছিল না। তো তাদের পরিণতিটা কিন্তু আপনাদের এই সংগঠনের মাধ্যমেই হয়েছে। তো এরকম আল্লাহ যেন সবাইকে। আঞ্জুমান মফিদুল ইসলামের যে লাশগুলো আসে, অনেকে অনেক রকম কথা বলে বাহ্যিক দিক থেকে, কিন্তু আমরা সত্যি কথা বলি। আজকে আমরা যখন একটা বেওয়ারিশ লাশ পাই, সে আমার আপনজন না হলেও আমরা তাকে তার আপনজন যেভাবে গোসল করানো, কাফন ব্যবহার করা, তার যা যা করার দরকার ইসলামী শরিয়াতের মোতাবেক আমরা সেইটা করি। কিন্তু অতএব আপনারা অনেকেই টিটকারি স্বরূপ কথা বলে, আপনারা না দেখে এইগুলো বলবেন না। আমি যারা এই কথাগুলো বলেন
আমরা ঠিক আপন জনের মতো করেই আমরা কিন্তু আঞ্জুমান মফিদুল ইসলাম ঝিনাইদহ জেলা শাখা একটা লাশ তার আপন জন, তার নিজের লোক আপন ভেবেই সুন্দরভাবে গোসল করানো, কাফন পরানো এবং দাফন কাজগুলো করা হয়। এবং জেনে আরও খুশি হবেন যে আমরা যে জানাজাগুলো করাই, খুব বড় মাপের একজন আলম আছে, আমাদের বাহারুল সাহেব, আমাদের লিপিয়ার একজন মসজিদের ইমাম, আমাদের ছোট ভাই, এরা কিন্তু এই কাজগুলো করে। আঞ্জুমান মফিদুল ইসলাম মানুষের পাশে থাকে, সবসময় মানুষের পাশে থাকে। বিশেষ করে আমরা যে লাশগুলো পাই, বেওয়ারিশ লাশ, গন্ধ, প্রচণ্ড গন্ধ, কোনো মানুষের কাছে যেতে সাহস পায় না, এত পরিমাণ গন্ধ। সেই লাশগুলো কিন্তু আমরা গোসল করাই, আমাদের আঞ্জুমান মফিদুল ইসলামের লাশগুলো গোসল করাই সুন্দর করে। অনেক সময় চামড়া খসে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু এইভাবে ডেলে পরিষ্কার করে। আমরা কিন্তু স্প্রে দিয়ে পানি মারি না, পাইপ দিয়ে। আমরা কিন্তু মগে করে পানি দিই, সাবান ব্যবহার করি, সুন্দরভাবে কিন্তু আমরা আঞ্জুমান মফিদুল ইসলাম ঝিনাইদহ জেলা শাখায় এইভাবে কাজগুলো করে থাকি। সত্যি আপনার কথাগুলো শুনে আমি নিজেই ওই বাস্তবতাটা অনুভব করার চেষ্টা করছিলাম যে যে মারা গেছে সে আপনার আমার কাছে একটা বেওয়ারিশ লাশ, আপনজন ভাবি, কিন্তু সে কিন্তু কারোর না কারোর খুব আপনজন। জি জি। আর কারোর সন্তান, তার মায়ের কাছে সে কত আপন ছিল, কারোর ভাই, কারোর বোন, কারোর প্রিয় মানুষ। সেই মানুষগুলো ভাগ্যের নির্মম পরিহাসে হয়তো আজকে বেওয়ারিশ লাশে পরিণত হয়েছে। তার একটা ভালো পরিণতি দেওয়ার জন্য আল্লাহ অবশ্যই আপনাদের উত্তম প্রতিদান দান করবেন, কারণ উত্তম প্রতিদানের মালিক একমাত্র আল্লাহ। তো আপনার সাথে কথা বলে সত্যিই আজকে অনেক ভালো লেগেছে। অবশ্যই আশা করব যে আমাদের দর্শক যারা দেখেছেন এরকম ভালো কাজে আপনারা অনুপ্রাণিত হবেন। তা আপনি আমাদের ঝিনাইদহ টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি ঝিনাইদহ টিভির মাধ্যমে আপনারা এখানে দেখছেন আমাকে, আমি আমার দর্শক যারা দেখছেন, দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে দোয়া চাই যেন মহান রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখে, আমি যেন মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড করতে পারি। কোনো স্বার্থ নাই আমার কাছে, আমি নিজের কোনো স্বার্থ দেখি না। আমাকে যখন ডাকবেন যে কোনো বিষয়ে আমি চেষ্টা করব দৌড়াই মানুষের পাশে যাওয়ার জন্য। উপকার করতে পারি আর না পারি, অন্তত আমি মানুষের পাশে থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন, মহান রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন, এই দোয়া কামনা করি সবার কাছে আমি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা। এভাবেই ঝিনাইদহ টিভির সাথে থাকবেন, আমাদের নিয়মিত আয়োজন শুভ সকাল ঝিনাইদহর সাথে থাকবেন। আবারও সবাইকে শুভ সকাল জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। আম্মু, এবার আমার একটা পটি ব্যাগ কিনে দিতে হবে। এভাবে আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না। তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেবো। বাবা, আমাকে ভালো পটি ব্যাগ কিনে দে আম্মা। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। আর যাও, এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো, তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? এই ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়ে আপন ঘর। হ্যাঁ, পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাব
আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনারাও আপনাদের আপনজনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান।